আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি গত 11 জানুয়ারি হয়ে যাওয়া কুয়েট এক্সামের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে প্রশ্নগুলো সলভ করব। আমি অলরেডি প্রথম পত্র থেকে কোশ্চেনগুলো সলভ দিয়েছি। আর তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম ম্যাথটা ছিল একটা বিন্দুতে, মানে দ্বিতীয় পত্র থেকে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একটা বিন্দুতে বিভবের তোমার যে ইয়াটা দেওয়া ছিল, রাশিটা, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তো তোমরা যদি তড়িৎ প্রাবল্য ভেক্টরটা নিতে চাও, তোমরা জানো ভাইয়া এটা হচ্ছে মানে বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে আমরা তড়িৎ প্রাবল্য বলি। কি বললাম বলো তো? বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট, তাহলে সামনে একটা মাইনাস হবে। আর গ্রেডিয়েন্টের তোমরা সাইন জানো, ডেল ডেল এক্স, ঠিক আছে, আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। অর্থাৎ বিভবের যে ঋণাত্মক গ্রেডিয়েন্ট আছে সেটাই হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য। তো বিভব এখানে হচ্ছে তোমার 5x প্লাস 3y প্লাস রুট ওভার 15 বাইরে ছিল, ঠিক আছে এটা। তাহলে এটা দ্বারা কি বোঝায় আসলে? এটার সাপেক্ষে তুমি এটা করবা, ডিফারেন্সিয়েট করো। এক্সটাকে এটা ডিফারেন্সিয়েট করলে কত আসতেছে দেখো, শুধু এখানে 5 আসবে, ঠিক আছে। মানে এটা তোমরা জানো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তোমরা পড়েছো ভেক্টরে, ওই কনসেপ্ট। আর তোমরা যেহেতু এডমিশন কোশ্চেন সলভ করতেছো, আমি কিন্তু অত ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মাইনাস, এটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তোমার আসবে -5i। তারপর এখান থেকে তোমার আসবে -3, ঠিক আছে, 3 জে ক্যাপ। তারপর এখান থেকে তোমার যেটা আসবে, আচ্ছা এখানে তোমার -5x ছিল, তো তাহলে এখানে তোমার প্লাস হবে, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। আর এখানে তোমার তারপর মাইনাস, এখানে যদি ডিফারেন্সিয়েট করো রুট ওভার 15 কে ক্যাপ। এইটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যে যে ভেক্টর রাশিটা আছে এটা। তাহলে এর যে ভ্যালুটা আমার লাগবে, তো ভ্যালুটা হবে কি বলতো, রুট ওভার 5 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার 15 অল স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা পাবা 7 ইউনিট, ঠিক আছে, 49 আসবে, ওখান থেকে 7 ইউনিট পাবা। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট ম্যাথ আমরা করব। টেলিভিশন টিউবে ইলেকট্রনগুলিকে এত কিলোভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করে। ওই ইলেকট্রনগুলো যখন টেলিভিশন স্ক্রিনে আঘাত করে তখন নির্গত তড়িৎ হবে, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত। তো ভাই এটা হচ্ছে তোমার এনার্জি রিলেটেড। সেটা হচ্ছে, দেখো, একটা ইলেকট্রনকে যদি আমরা এত ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করি, তাহলে ইলেকট্রনটার প্রাপ্ত যে এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কিউভি। কিউভি ইজ ইকুয়াল হচ্ছে, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি রিলেটেড, তাহলে এইচ এফ, ঠিক আছে। তাহলে এফটা হবে আমার কিউভি বাই এইচ, ঠিক আছে। আমরা যদি কোনো এনার্জি লস চিন্তা না করি তাহলে তোমার এইচটা আমরা ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম পাবো। এইচ হচ্ছে তোমার বসাবো 6.626 ইন্টু 10⁻34। এখানে তুমি কিউ বসাবা ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে তোমার 1.6। আর যেহেতু তোমার ফ্রিকোয়েন্সি হচ্ছে ঋণাত্মক হবে না, তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা কিউটা পজিটিভ মানটা জাস্ট নিচ্ছি, 1.6 ইন্টু 10⁻19 কুলম ইন্টু ভোল্ট হচ্ছে তোমার কত কিলো ভোল্ট, 100 কিলো ভোল্ট, 100 ইন্টু 10⁻³ ভোল্টের মধ্যে কিন্তু কাজ করতেছে, এত হার্টজ, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে তুমি পাবা 2.42 ইন্টু 10⁻19 হার্টজ, 2.42 ইন্টু 10⁻19 হার্টজ, 2.42 ইন্টু 10⁻19 হার্টজ, এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো। কোনো বাড়িতে 60 ওয়াটের 5টি বাতি, 70 ওয়াটের 4টা ফ্যান এভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে 60 টাকা হলে ওই বাড়িতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ কত। তো এক ইউনিট যেটা আমরা চিন্তা করি, তোমরা তো ইউনিট মানে জানো, ইউনিট হচ্ছে তোমার মূলত কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো আর এই টার্মটা হচ্ছে মূলত শক্তি, এনার্জি, ঠিক আছে। কিভাবে এটা আমি এত কনফিডেন্সের সাথে বলতেছি দেখো তো, পি ইজ ইকুয়াল হচ্ছে আমার ডাব্লিউইটি না, তো ডাব্লিউ হচ্ছে এখানে জুলে পাও, তো ডাব্লিউ ইজ ইকুয়াল তোমার পিটি। তো ভাই দেখো তো, পি হচ্ছে তোমার ওয়াট, টি হচ্ছে যদি সেকেন্ড মিনিট নাও, মানে এখানে তো আলটিমেটলি ক্ষমতার ইউনিট আর সময়ের ইউনিটটা গুণ, তাহলে ক্ষমতার ইউনিট কিলোওয়াট ইন্টু সময়ের ইউনিট ঘন্টা যদি যোগ করি তাহলে আমরা এটা এনার্জিতে পাবো, ঠিক আছে। তো
তো টোটাল এনার্জি কি জানি, টোটাল এনার্জি তোমরা এভাবে জানো না, W1 প্লাস W2 প্লাস W3 এভাবে যতগুলো থাকে ততগুলো আমরা টোটাল করে টোটাল এনার্জি পাই। তাহলে এইটা এখানে আমরা খাটাবো। তো দেখো 60 ওয়াটের 5টি বাতি, আমি লিখলাম 60 ওয়াটের কয়টা বাতি, 5টা বাতি, 5টা বাতি। তাহলে এখন পর্যন্ত কিন্তু এই টার্মটা আমি যেটা লিখছি সেটা হচ্ছে ওয়াটে আছে, ইনটু ওয়াট আওয়ারে যাব, ওয়াট আওয়ারে, ঠিক আছে। দেখো তো বাতিগুলো কয় ঘন্টা করে জ্বলে, বাতি বাতিগুলো প্রতিদিন 7 ঘন্টা, তাহলে 7 গুণ করলাম, ঠিক আছে, প্লাস ৭৭ ওয়াটের 4টা ফ্যান, তাহলে লিখবো আমি ৭৭ ওয়াটের 4টা ফ্যান কয় ঘন্টা করে চলে দেখো তো, প্রতিদিন 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা, প্লাস 2 কিলোওয়াটের একটা গিজার, 2 ইন্টু 10⁻³ ওয়াট, যেটা হচ্ছে 2 কিলোওয়াট নির্দেশ করে, একটা গিজার ইন্টু 1, গিজার হচ্ছে প্রতিদিন 3 ঘন্টা, তাহলে প্রতিদিন হচ্ছে 3 ঘন্টা, প্লাস এখানে হচ্ছে 200 ওয়াটের 2টি রেফ্রিজারেটর, 200 ওয়াটের কয়টা রেফ্রিজারেটর, 2টা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরগুলো কয় ঘন্টা করে চলে, প্রতিদিন 24 ঘন্টা করে চলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক দিনের টার্ম, কিন্তু আমার বলছে ফেব্রুয়ারি মাস, তাহলে তোমরা জানো নর্মালি ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 ডেজ, ঠিক আছে, কিন্তু 2024 সাল এটা হচ্ছে একটা অধিবর্ষ বা লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার হলে তোমার ফেব্রুয়ারি মাসে তোমার একটা যোগ হবে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার 29 ডেজ, তাহলে এটা হচ্ছে আমার কত দিনের হিসাব বলো তো ভাই, এটা হচ্ছে আমার একদিনের হিসাব, তাহলে 29 ডিশের হিসাব হচ্ছে আমার 29, এখন পর্যন্ত ইউনিট আছে আমার ওয়াট আওয়ারে আছে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমাকে ইউনিটে কনভার্ট করতে হবে, কিলোওয়াট আওয়ারে যেতে হবে, তাহলে এখানে আমি লিখতে পারি 10⁻³ দিলে এখানে আমার কিন্তু জিনিসটা কিলোওয়াট আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এটা যখন আমরা কিলোওয়াট আওয়ারটা কনভার্ট করব তখন এটা আমাদের যেটা আসবে 635.1 ইউনিট আসবে, ইউনিট বা কিলোওয়াট আওয়ারটাকে কিন্তু ইউনিট বলা হচ্ছে। তাহলে প্রতি ইউনিটের দাম যদি 7 টাকা হয় তাহলে এটাকে 7 দ্বারা গুণ করলে আমরা টোটাল টাকা পাবো, ঠিক আছে। তাহলে 4445.7 টেক, অর্থাৎ প্রতি ইউনিট যদি 7 টাকা হয় এত ইউনিটে তোমার এত টাকা পাবো। এই যে 44 কোথায় গেল, 4445.7, ঠিক আছে, এই যে এটা। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে আমি খুব সম্ভবত আচ্ছা কি করেছি, হ্যাঁ দেখো এটা ঠিক করলাম না, প্রথম থেকে যদি আসি ম্যাথগুলো করা হয়েছে। আচ্ছা 2 মিনিট ধরে 210 ওহমের একটি রোধকের মধ্যে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দিয়ে 7.5 কেজি ভরের পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টুডেন্টকে, এটা হচ্ছে সরি স্ফুটনাঙ্কে হবে, ঠিক আছে। স্ফুটনাঙ্ক বলতে আমার টেম্পারেচার বোঝাচ্ছে 100 ডিগ্রি, স্ফুটনাঙ্কে নিয়ে যাওয়া যায়, পানির আপেক্ষিক তাপ আমার দেওয়া আছে। আচ্ছা এখানে কাহিনী কি হয়েছে ভাই দেখো তো, ধরো এখানে কোনো একটা ব্যাটারি সোর্স দিয়ে আমি এখানে হচ্ছে একটা রোদে, আচ্ছা তো এখানে যেটা হবে, এইখানে 7.5 কেজি ভরের পানি ছিল, যেটা তাপমাত্রা ছিল শুরুতে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি ছিল, ঠিক আছে, পানি ছিল। তো এইখান থেকে এই যে রোদে যে তোমার হিটটা এখানে তুমি দিচ্ছ, এখানে যে তুমি হিটটা দিচ্ছ সেই হিটের কারণে পানির তাপমাত্রাটা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে হয়ে গেছে স্ফুটনাঙ্কে গেছে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো অবস্থা যেহেতু আমাদের বলে নেই, তাহলে আমরা ধরবো অবস্থার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে এটা। তো এইটা দেখো তো তাহলে কি হবে, তোমরা জানো P ইজিক্যাল হচ্ছে W/T, তো এখান থেকে লিখতে পারো W ইজিক্যাল হচ্ছে PT। আবার কারেন্টের ক্ষেত্রে P ইজিক্যাল কি, দেখো তো আমাদের কারেন্ট জানতে চাইনি, তাহলে আমরা I এর সাপেক্ষে লিখি, I স্কয়ার R না, P হচ্ছে I স্কয়ার R ইন্টু T, ঠিক আছে এটা। তাহলে I স্কয়ার R ইন্টু T, এইটা হচ্ছে তোমার এনার্জি যোগান দিচ্ছে, এটা হচ্ছে mh ডেল থিটার সমান হবে, mh ডেল থিটা, ঠিক আছে, mh ডেল থিটা। কেন ভাই এটা, কারণ এই তোমার যে রোডটা যে তোমার শক্তিটা প্রডিউস করতেছে, যে শক্তিটা তোমার যোগান দিচ্ছে, সেটা কিন্তু পানির তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগতেছে উইথাউট লসে। তো এখান থেকে তোমার কি পাবা, আই হচ্ছে mh ডেল থিটা বাই RT, ঠিক আছে। এম কত দেখো তো, এম কত, এম হচ্ছে 7.5 কেজি, এস হচ্ছে 4200, এম এস ডেল থিটা হচ্ছে 0 থেকে 100, তাহলে 100 কেলভিন, এম এস ডেল থিটা বাই আর হচ্ছে কত দেখো তো 210 ওহম ইন্টু টি হচ্ছে 42 মিনিট, 1 মিনিট হচ্ছে তোমার 60 সেকেন্ড, এত এম্পিয়ার, ঠিক আছে।
তো এটা তোমরা যেটা পাবা এটা পাবা হচ্ছে 2.44 এম্পিয়ার, ঠিক আছে। ক্যালকুলেট করলে 2.44 এম্পিয়ার আসতেছে, 2.44। আচ্ছা এই যে এটা। আচ্ছা নেক্সট ম্যাথ, একটি আলোক উৎস দুইটি তরঙ্গ দৈর্ঘ্য λ1 হচ্ছে দেওয়া আছে, λ2 দেওয়া আছে, আলো নির্ধারিত আলো নির্গত করে। আলোক উৎসটি একটা ডাবল স্লিট পরীক্ষায় ব্যবহৃত হয়। উৎস এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব 1.25 মিটার হলে সিট দুইটির মধ্যে দূরত্ব, সিট দুইটি বলতে ছিদ্র দুইটির মধ্যে দূরত্ব বোঝাচ্ছে এত মিলিমিটার। দুইটি তরঙ্গ দৈর্ঘ্যের কারণে চতুর্থ ক্রম উজ্জ্বল প্রান্তের দূরত্ব কত? অর্থাৎ এই λ1 এর জন্য তুমি একটা চতুর্থ উজ্জ্বল পাবা। ধরলাম এখানে তোমার আছে এই যেটা ইয়ং এর দিসির পরীক্ষাটার মতোই, ওটাই ঠিক আছে ওটাই। আচ্ছা ধরো এই যে ইয়ং এর এটা হচ্ছে দিসির পরীক্ষা ধরলাম, আর এখানে ধরলাম আমার এটা হচ্ছে তোমার পর্দা আছে, এখানে এখানে হচ্ছে আমার পর্দা আছে। তো এখান থেকে যখন আসবে তো এই ডিস্টেন্সটা আমার বলে দেওয়া আছে, এটা হচ্ছে উৎস থেকে পর্দার দূরত্ব। উৎস থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1.25 মিটার, 1.25 মিটার। তারপর সিট দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.25 মিটার, 0.025 মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে মিলিমিটার গেছে এই যেটা। তারপর কি বলছে, এই দুটি তরঙ্গের কারণে চতুর্থ উজ্জ্বল ক্রম, তো আমরা ধরলাম এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় উজ্জ্বল। তারপর এইখানে ধরলাম আমরা চতুর্থ উজ্জ্বল পাবো। তো এই চতুর্থ উজ্জ্বল কয়টার জন্য পাবো? একটা হচ্ছে λ1 এর জন্য একটা পাবো, λ2 এর জন্য একটা পাবো। তো ওই λ1 আর λ2 এর জন্য যে চতুর্থটা পাবো তাদের পার্থক্যটা আমাদের জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কিভাবে আসবে। তো এটা হচ্ছে যেহেতু উজ্জ্বল ড্র আমাদের বের করতে বলছে, তাহলে এই ডিস্টেন্সটা যদি তোমার xn হয়, তোমরা জানো xn ইজ ইকুয়াল, এই ডিস্টেন্সটাকে আমরা সাধারণত a দ্বারা প্রকাশ করি, আর এটাকে হচ্ছে বড় হাতের d দ্বারা প্রকাশ করি। xn ইজ ইকুয়াল হচ্ছে কি বলো, উজ্জ্বল ড্রর জন্য, ঠিক আছে, n ল্যামডা ডি বাই ই, n ল্যামডা ডি বাই ই। এখন আমাদের এটা হচ্ছে দুইটা আছে, একটা আছে xn1 আছে, xn1 হচ্ছে তোমার n ল্যামডা 1 ডি বাই ই, আর একটা হচ্ছে xn2 হচ্ছে তোমার n ল্যামডা 2 ডি বাই ই। তো এখন আমার এই দুইটার যে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সটা লাগবে। তাহলে আমি যদি জাস্ট ভ্যালুটা নেই, ঠিক আছে, কোনোভাবে জাস্ট ভ্যালুটা নেব xn2 মাইনাস xn1, এখান থেকে দেখো তো ডি কমন যায়, এন কমন যায়, ঠিক আছে। তাহলে এন ডি বাই এ আমি যদি কমন নেই, এন ডি বাই এ, এখান থেকে তোমার এই টার্মটা আসতেছে মডুলাস, আসতেছে মডুলাস λ2 বাই λ1, ঠিক আছে। এখানে তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও, এখন এন হচ্ছে তোমার চতুর্থ, ডি হচ্ছে 1.25, আর এ হচ্ছে তোমার কত বলতো 0.025 ইন্টু 10⁻³ মিলিমিটার, ঠিক আছে। আর এখানে হচ্ছে λ1 মাইনাস λ2, এটা হচ্ছে তোমার 500 ডিফারেন্স হবে। দেখো এই দুইটার ডিফারেন্স কিন্তু 500 হবে, সরি 1000 হবে, ঠিক আছে 1000। তাহলে এখান থেকে তুমি যেটা পাবা 1000 পাবা। তো 1000 পেলেই কিন্তু হয়ে যাচ্ছে, অ্যাংস্ট্রম আছে না 1000 অ্যাংস্ট্রম, তো এটা হচ্ছে তোমার 10⁻10 দ্বারা গুণ করো, তাহলে এইটা হচ্ছে তোমার মিটারে পাবা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মিটারে পাবা। তো এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা যদি আমি একটু ক্যালকুলেটারে হিসাব করি, দেখো কত আসে, 4 ইন্টু 1.25, নিচে আছে 0.025 ইন্টু 10⁻³, আর উপরে আসছে তো তোমার গুণ হচ্ছে 1000 ইন্টু 10⁻10। তো এখান থেকে ক্যালকুলেট করলে আসতেছে 0.02 মিটার, 0.02 মিটার চলে আসতেছে। দেখো এটা হচ্ছে 0.02 মিটার। আচ্ছা নেক্সট ম্যাথ আমরা দেখবো। নেক্সট ম্যাথ দেখো কি আছে, একটা তোমার 6250 তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি কোনো ঝাঁঝরি পৃষ্ঠের উপর এবং ঝাঁঝরি পৃষ্ঠে পড়ে এবং ঝাঁঝরি পৃষ্ঠের রেখা সংখ্যা প্রতি ইঞ্চিতে হচ্ছে একটা দেওয়া আছে, সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে। তো এই যে ঝাঁঝরি পৃষ্ঠের দাগের সংখ্যা বলে দেওয়া আছে, তাহলে এটা তোমাদের অবশ্যই অপবর্তন গ্রেটিং রিলেটেড। তো তোমরা জানো অপবর্তন গ্রেটিং মানে এখানে তোমার দাগ সংখ্যা এন দেওয়া আছে, কিন্তু এন আমাদের কত দেওয়া আছে 10160 পার ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে, এতটি পার ইঞ্চি। আর গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি ইজ ইকুয়াল, তোমরা জানো 1/n।
তো 1/n এটার ইউনিটটা কিন্তু ইঞ্চি হবে, ঠিক আছে। অর্থাৎ 1 ইঞ্চি হচ্ছে 10160, এখানে তোমরা যেটা পাবা এটা হচ্ছে ইঞ্চিতে পাবা, ঠিক আছে, ইঞ্চিতে পাবা। এখন তোমরা জানো 1 মিটার হচ্ছে 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি। তাহলে এখান থেকে আমার 1 ইঞ্চি কত আসে? 1 ইঞ্চি আসে আমার 1/39.37 মিটার, ঠিক আছে। তাহলে এটা ইঞ্চি থেকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, তাহলে এখানে জাস্ট আমাদের 1/39.37 মিটার নিলেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এখানে কত আসে দেখো তো, এখান থেকে যদি ক্যালকুলেট করো 2.5 ইন্টু 10⁻6 মিটার আসবে, ঠিক আছে। এরপর অপবর্তন গ্রেটিংয়ের তোমরা জানো যে যখন আমাদের এরকম বলবে যে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে, তাহলে আমরা উজ্জ্বলটা নিয়ে কাজ করবো। অর্থাৎ তোমরা জানো ডি সাইন থিটা যেটা হচ্ছে তোমার পথ পার্থক্য হচ্ছে উজ্জ্বল ড্রজন জন্য হচ্ছে এন ল্যামডা, এটা আমরা লিখবো। আর ম্যাক্সিমাম কন্ডিশনের জন্য আমার থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা এনটা ক্যালকুলেট করবো। তো এন হচ্ছে আমার ডি বাই ল্যামডা। তো ডির ভ্যালু তোমরা জানো 2.5 ইন্টু 10⁻6 অলরেডি বের করেছে এখানে ডির ভ্যালু। আর ল্যামডার ভ্যালুটা দেখো কয়েছে 6250, তাহলে 6250 ইন্টু এটা অ্যাংস্ট্রমে দেওয়া 10⁻10 মিটার নিবা, ঠিক আছে, এত টি। তো এখান থেকে ক্যালকুলেট করলে তোমাদের সরাসরি 4 চলে আসবে, অর্থাৎ 4টা, ম্যাক্সিমাম হচ্ছে 4টা। আচ্ছা নেক্সট ম্যাথ দেখি। সরল করতে বলছে, একটা ফাংশন দেওয়া আছে আমাদের যেটা হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ নট প্লাস হচ্ছে এ বি নট সি। তো এখন দেখো এই যে এই দুইটা টার্ম আছে, এইটা আর এটা থেকে আমি এসি কমন নিব, ঠিক আছে। এসি যদি আমি কমন নেই, এসি কমন নিলে দেখো তো কি আসে, বি প্লাস বি নট আসে, প্লাস হচ্ছে এখানে তোমার এ নট থাকলো, তারপর বি প্লাস বি নটের ভ্যালু তো তোমরা 1 সেটা জানোই। তাহলে এখানে তোমার যেটা থাকতেছে এসি প্লাস এ নট। এরপর ভাইয়া এখানে তোমার হচ্ছে একটা বন্টন বিধি খাটে না, দেখো তো এইরকম যদি থাকে আমরা এটাকে লিখতে পারি না, এটা নিয়ে এবার একটা নিব, অর্থাৎ এ নট প্লাস এ নিলাম, ঠিক আছে, ইন্টু এটা নিব, তার সাথে সিটা নিব, অর্থাৎ এ নট প্লাস সি নিব। তো দেখো এ নট প্লাস এ তোমার 1, তাহলে আলটিমেটলি তোমার আসতেছে এ নট প্লাস সি, এই যে এটা ই নাম্বারটা, ঠিক আছে, এ নট প্লাস সি। আচ্ছা নেক্সট ম্যাথ আমরা দেখব। দেখো কি বলছে, একটি 300 গ্রাম এর সীসার ব্লক যার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এখানে কি বলছে টার্মগুলো লক্ষ্য করবে, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এত জুল পার কেজি পার কেলভিন, এটা কিন্তু আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা কি, প্রতি কেলভিন বা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি কেজি ভরের কোনো বস্তুর জন্য যত জুল তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। সীসার ব্লকটিকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তো ধরলাম এটা হচ্ছে আমার সীসার ব্লক, এটা হচ্ছে আমরা উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার পর এটা টেম্পারেচার আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে গেছি। এরপর সীসার ব্লকটিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার অপরিবাহী বিকারে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। ধরো এইখানে তোমার বিকারটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিকারটা। তো এই বিকারটার তাপমাত্রা হচ্ছে তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কি বলছে, সীসার ব্লকটিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অপরিবাহী, এটা কিন্তু অপরিবাহী, ঠিক আছে, এটা হচ্ছে অপরিবাহী, অপরিবাহী, ঠিক আছে, অপরিবাহী বিকারে ফেলে দেওয়া হয়। পানীয় বিকারের তাপ ধারণ ক্ষমতা দেওয়া আছে। তো এখানে যে পানিটা আছে, পানির তাপমাত্রা যদিও বলে দেয় না, কিন্তু আমাদের বিকারের তাপমাত্রাটা বলে দেওয়া আছে। তার মানে বিকার আর পানির তাপমাত্রা এখানে সমান, অর্থাৎ পানির তাপমাত্রাটাও 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এই ব্লকটা কিন্তু আমাদের ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি যদি ব্লকটাকে রেড মার্ক করি, এটা হচ্ছে আমার ব্লকটা এখানে ফেলে দেওয়া হয়েছে, যার তাপমাত্রা হচ্ছে তোমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এখানে কি বলছে, পানি ও বিকারের তাপ ধারণ ক্ষমতা। দেখো এখানে ছিল আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, কিন্তু এখানে আপেক্ষিক কথাটা নাই, এখানে শুধু আছে তোমার তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ তাপ ধারণ ক্ষমতার একক হবে, আমি এটা ভুল লিখছি, এটা বাদ যাবে, ঠিক আছে। দেখো তাপ ধারণ ক্ষমতার একক কিন্তু কেজি হবে না, এটা বাদ। তাপ ধারণ ক্ষমতার একক কিন্তু জুল পার কেলভিন, অর্থাৎ আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, এই যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হচ্ছে প্রতি কেলভিন বৃদ্ধি করতে প্রতি কেজি ভরের জন্য কত জুল লাগতেছে, কিন্তু শুধু তাপ ধারণ ক্ষমতা হচ্ছে প্রতি কেলভিন বৃদ্ধিতে কত জুল তোমার লাগতেছে,
কেজিটা বাদ যাবে, সেটা হচ্ছে তোমার ইয়াটা, ঠিক আছে। এই কারণে এখানে কিন্তু তোমার পানির ইয়াটা দেওয়া নেই, মানে পানির তোমার ভরটা দেওয়া নেই বা সীসার ব্লকটা দেওয়া নেই। এখন এটা অপরিবাহী বলে তোমাদের অনেকের মনে হতে পারে এটা টেম্পারেচার চেঞ্জ হবে না বা এটা তাপ গ্রহণও করে না, তাপ ত্যাগও করে না, কিন্তু অপরিবাহী কথাটা দ্বারা বোঝায় এ আসলে তাপ পরিবহন করে না। মানে এর যে তাপের শিফটিংটা আছে, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে যে তাপটা শিফটিং করবে এইটা করতে পারে না। এটা ছাড়া ও তাপমাত্রা কিন্তু হাই করতে পারে, আবার লো করতে পারে, আবার ওর যে তোমার তাপ গ্রহণ অথবা বর্জন করতে পারে, ঠিক আছে। তাপ কিন্তু গ্রহণও করতে পারে, আবার কিন্তু বর্জনও করতে পারে অপরিবাহী হলেও। তো এখানে কাহিনীটা হয় কি বলো, আমরা ধরলাম চূড়ান্ত তাপমাত্রা ধরলাম আমরা টি। তো এই 50 ডিগ্রি সেন্টিগ্রেডটা তাপ বর্জন করবে, তাপ বর্জন করে তাপমাত্রাটা কমাবে। আর এই ব্লক আর এই পানিটা আছে না, এই পানিটা হচ্ছে ওই তাপটা গ্রহণ করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একটু উপরে যাবে। তাহলে আমরা যদি এই সীসার ব্লকটার ক্ষেত্রে হিসাব করি, দেখো তো মানে এরকম ভাবে লিখবো, Q1 ইজ ইকুয়াল আমরা লিখবো, আচ্ছা এই পেনটা কেমন দেখাচ্ছে তাই না, Q1 ইজ ইকুয়াল হচ্ছে Q2 যখন লিখবো, Q1 ইজ ইকুয়াল Q2 যখন লিখবো, তাহলে দেখো Q1 হচ্ছে কি বলতো, Q1 কি বলো, Q1 হচ্ছে কতটুকু তাপ তোমার বর্জন করতেছি, ঠিক আছে, কতটুকু তাপ বর্জন করতেছে, অর্থাৎ ms1 ডেল থিটা 1, ঠিক আছে, ডেল থিটা 1। আর এখানে হচ্ছে তোমার আচ্ছা এভাবে লিখি, এটা হচ্ছে তোমার এভাবে হচ্ছে m2 s2 ডেল থিটা 2। তো এখন দেখো এখানে কি হয়, m1 কত 300 গ্রাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.3 কেজি ইন্টু এর যে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এটা হচ্ছে 100 ইন্টু ডেল থিটা কত, ডেল থিটা হচ্ছে সবসময় আমরা পজিটিভটা নিব, এইভাবে যখন ইকুয়াল দিয়ে লিখবো তখন হচ্ছে পজিটিভ। তাহলে ডেল থিটা হচ্ছে টি বড় না টি ছোট, 50 ছিল ও তাপ বর্জন করেছে, মানে ওর তাপমাত্রাটা কমবে, তার মানে অবশ্যই তোমার টিটা হচ্ছে 50 থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখবো টি মাইনাস 50 ইকুয়াল m2s। এই জিনিসটা মিলে হচ্ছে তোমার কি বলতো, তাপ ধারণ ক্ষমতা। দেখো শুধু এস হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, কিন্তু এসটাকে যখন আমরা ভর দ্বারা গুণ করবো সেটা আমরা পাবো তাপ ধারণ ক্ষমতা পাবো। এস হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, তার সাথে ভর গুণ করলে আমরা পাবো তাপ ধারণ ক্ষমতা। তাহলে সেই তাপ ধারণ ক্ষমতা আমাদের দেওয়া আছে 300 ইন্টু ডেল থিটা হচ্ছে সবসময় আমরা পজিটিভ নেওয়ার চেষ্টা করব। কিন্তু দেখো পানির তাপমাত্রা আর ব্লকের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একদম কিন্তু টিতে উঠছে, মানে টিটা এখানে তোমার বেশি, আচ্ছা টি হচ্ছে বেশি, ঠিক আছে, টি মাইনাস 30। আমি এখানে ভুল লিখছি, এখানে যেহেতু তোমার 50 থেকে কমতেছে, মানে এখানে তাপটা বর্জন করতেছে, তাহলে 50 থেকে কমতেছে, তাহলে এখানে তোমার বিয়োগ হবে 50 মাইনাস টি, ঠিক আছে। তো এখান থেকে যদি তুমি টিটা ক্যালকুলেট করো, টি কত পাবা, টি হচ্ছে 31.82 ডিগ্রি সেন্টিগ্রেড পাবা, ঠিক আছে। টি মানে এত তাপমাত্রা তোমার এই কাহিনীগুলো ঘটবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া পানি আর ব্লকের জন্য আলাদাভাবে করবা কিনা, না, কারণ দেখো এখানে তোমার পানি আর বিকার এই দুইটার জন্যই কিন্তু তাপ ধারণ ক্ষমতা বলে দিছে, তাহলে তোমরা এখানে ডাইরেক্ট করতে পারবা, কারণ দুইটা কম্বাইন্ডলি কিন্তু এখানে বলে দিছে, এখানে তোমার আলাদাভাবে করা লাগবে না। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, এখানে কি বলছে, 2000 সালে কোনো স্থানে 20 গ্রাম পরিমাণে একটি তেজস্ক্রিয় পদার্থ ছিল যার গড় আয়ু দেওয়া আছে, 2030 সালে এর কতটুকু অবশিষ্ট থাকবে। তো তোমরা সূত্রটা জানো, m ইজ ইকুয়াল হচ্ছে m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। আবার ল্যামডা টি হাফ ইজ ইকুয়াল হচ্ছে লন 2, ল্যামডা টি হাফ ইকুয়াল লন 2, ঠিক আছে। আবার টাউ ইজ ইকুয়াল হচ্ছে তোমার 1 বাই ল্যামডা, এই সূত্রগুলো জাস্ট লিখলাম। এখানে দেখো তো ল্যামডা টি হাফ, এই টি হাফটা হচ্ছে তোমার অর্ধায়ু, আর এই টাউটা হচ্ছে তোমার গড় আয়ু, ঠিক আছে, গড় আয়ু। তো এখন দেখো এখানে m ইজ ইকুয়াল আমি লিখবো m নট ই টু দি পাওয়ার, এখান থেকে ল্যামডা ভ্যালু আসে 1 বাই টাউ। এখানে দেখো তো ভাই আমার এটা কি দেওয়া আছে, গড় আয়ু দেওয়া আছে, তার মানে গড় আয়ু দেওয়া থাকা মানে এখানে তোমার টাউ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটটা আমাকে নিতে হবে, এই ফরম্যাটটা আমি এখানে বসাবো, ই মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে 1 বাই টাউ ইন্টু টি, ঠিক আছে। তো এম এর ভ্যালু কত দেখো তো, এম এর ভ্যালু হচ্ছে 20, আচ্ছা এম এর ভ্যালু বের করতে হবে, এম নট কত ছিল, 20 গ্রাম ছিল, 20 ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই টি এর ভ্যালু কত দেখো তো, গড় আয়ু টি টাউ, আচ্ছা টাউ হচ্ছে গড় আয়ু 10.82,
10.82 ইন্টু টি কত 2000 থেকে 2030 2000 থেকে 2001 গেলে কিন্তু 1 বছর সেরকম 30 গেলে 30 বছর আসতেছে তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো কত পাবা এটা হচ্ছে 1.25 গ্রাম পাবা 1.25 গ্রাম পাবা তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার 1.25 গ্রাম আচ্ছা নেক্সট ম্যাথ দেখো হাইড্রোজেন পরমাণুর উচ্চ কোয়ান্টাম শক্তি স্তর গবেষণায় কি বলছে হাইড্রোজেন পরমাণুর উচ্চ শক্তি স্তর গবেষণাগারে তৈরি করা হয়েছে একটা হাইড্রোজেন পরমাণুর শক্তি নির্ণয় করো যার কক্ষপথের ব্যাসার্ধ এত মানে নর্মালি তো নির্দিষ্টভাবে থাকে যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এত কিন্তু এখানে তোমার ব্যাসার্ধটা নির্দিষ্ট করে বলে দিছে এগুলো হচ্ছে এই যে গবেষণাগারে কিন্তু প্রস্তুত যে এত মিলিমিটারে তোমার হ্যাঁ এত মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু হয় তাহলে আমরা এটা করি দেখো আমি এটা হচ্ছে শর্টকাট দিয়ে করবো ঠিক আছে এটা কিরকম তোমরা জানো আর এন অর্থাৎ যে কোনো পরমাণুর ক্ষেত্রে সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট কন্ডিশন হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আর এন কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর এন হচ্ছে এন স্কোয়ার বাই জেড এন হচ্ছে কক্ষপথ নাম্বার জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু 0.53 অ্যাংস্ট্রম তো এখানে আমার আর এন বলি দেওয়া আছে না দেখো তো আর এন এখানে 1 মিলিমিটার বলি দেওয়া আছে তার মানে 10⁻³ মিটার ইকুয়াল এন স্কোয়ার বাই জেড এটা তোমার হাইড্রোজেনের জন্য বের করতেছো জেড স্কোয়ার মানে এটা 1 তাহলে 0.53 অ্যাংস্ট্রম তো এখান থেকে এন এর ভ্যালুটা ক্যালকুলেট করো তো দেখি কত আসে এখান থেকে এন এর ভ্যালুটা ক্যালকুলেট করলে তুমি পাবা এরকম পাবা আর কি দেখো 43.72 এরপর কিছু আছে তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি বলো তো এটাকে ইকুইভ্যালেন্ট লেখা যায় 4344 কারণ পূর্ণ সংখ্যা নিতে হবে এন হচ্ছে তোমার কক্ষপথ নাম্বার এটা যেহেতু এটারই কাছাকাছি তাহলে এটা আমরা নিলাম এরপর যেটা হচ্ছে আমাদের এনার্জিতে যাইতে হবে আমরা কিন্তু এনটা বের করে ফেলেছি এনার্জি তোমরা জানো ই হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু মাইনাস 2.18 ইন্টু 10⁻18 ঠিক আছে 10⁻18 কিন্তু আমাদের অপশনগুলো দেখো তোমাদের ইলেকট্রোভোল্টে দেওয়া আছে তাহলে এটাকে আমরা ইলেকট্রোভোল্টে নিতে গেলে কি দ্বারা ভাগ দেবো 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ দিলে এটা হচ্ছে তোমার ইলেকট্রোভোল্টে পেয়ে যাবা তাহলে দেখো তো জেড এর ভ্যালু 1 কিন্তু এন এর ভ্যালু হচ্ছে এটা 4344 ইন্টু মাইনাস 2.18 ইন্টু 10⁻18 জুল আর নিচে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 তো এইটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে তোমরা আলটিমেটলি পাবো -7.22 ইন্টু 10⁻7 ইলেকট্রোভোল্ট পাবা ঠিক আছে -7.22 ইন্টু 10⁻7 ইলেকট্রোভোল্ট এই যে এটা ই নাম্বারটা আচ্ছা নেক্সট ম্যাথ আমরা দেখি দেখো কি বলছে একটা কমন বেস ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ অর্থাৎ এটা হচ্ছে তোমার আইসি দেওয়া আছে আইসি কত দেওয়া আছে আইসি হচ্ছে 0.87 এম্পিয়ার ভূমি প্রবাহ অর্থাৎ বেস প্রবাহ আইবি দেওয়া আছে তোমার 0.06 মিলি এম্পিয়ার অর্থাৎ 10⁻³ এম্পিয়ার বিবর্ধন গুণক এ কত আছে এটা মূলত আলফা বিবর্ধন গুণক আলফা তাহলে তোমরা জানো কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল হচ্ছে তোমার আইসি বাই আই ঠিক আছে আইসি কত দেখো তো আইসি আর নিচে তুমি আইসি আইবি জানো জাস্ট কিন্তু আইসি বাই আই ই লাগতেছে তাহলে আই ই হচ্ছে তোমার আইসি প্লাস আইবি কারণ এই সম্পর্কটা তুমি জানো সেটা হচ্ছে ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল হচ্ছে কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার আই ইজ ইকুয়াল হচ্ছে তোমার আইসি প্লাস আইবি এত তো আইসি কত আইসি দেখো কালেক্টর কারেন্ট হচ্ছে 0.87 আর নিচে হচ্ছে আইসি 0.87 প্লাস আইবি হচ্ছে 0.06 ইন্টু 10⁻³ এম্পিয়ার আচ্ছা আলফার তো কোনো একক নেই আইসি প্লাস আইবি ঠিক আছে আইসি প্লাস আইবি হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো তুমি পাবা 0.999993 0.493 এটা ঠিক আছে আচ্ছা নেক্সট ম্যাথ দেখি আচ্ছা দেখো লাস্ট টু ম্যাথ এটা হচ্ছে কি বলছে দুইটা ধারক
দুইটা ধারক হচ্ছে ব্যাটারির সাথে কানেক্টেড আছে এরকমটা বলছে সিরিজে, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম, এটা হচ্ছে ধরো 600 ভোল্ট ব্যাটারি, 600 ভোল্ট ব্যাটারি। এটা হচ্ছে C1 হচ্ছে ধরলাম আমরা 5 মাইক্রোফ্যারাডে, আর এই C2 ধরলাম আমরা 25 মাইক্রোফ্যারাডে। তো তোমরা জানো ধারক হচ্ছে শ্রেণীতে থাকলে সমান মানের কিউ প্রবাহিত হয়, ঠিক আছে। সমান মানের কিউ বলতে এই ধারক দুইটা ধারকের মধ্যে কিন্তু সমান মানের চার্জ প্রবাহিত হয়েছে, ঠিক আছে। ভোল্টেজ পার্থক্য আছে, ভোল্টেজ তোমার আলাদা কিন্তু চার্জ হচ্ছে সমান। তো এখন এইখানে কাহিনী দেখো, ধারকের যদি শ্রেণী সংযোগে থাকে তাহলে তোমরা জানো সেটা হচ্ছে রোধের বিপরীতে, অর্থাৎ রোধ সামান্তরিকে থাকলে যে সূত্রটা অ্যাপ্লাই করতে সেটা এখানে অ্যাপ্লাই করবা। তাহলে 5 ইনভার্স প্লাস 25 ইনভার্স ইন্টু তার উপর ইনভার্স এত মাইক্রোফ্যারাডে। তো এখান থেকে হচ্ছে তোমাদের যেটা আসবে 25/6 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে, এত মাইক্রোফ্যারাডে। এখন সি ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার কিউ/ভি। তো এখান থেকে কিউ ইজ ইকুয়াল হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। সি ইকুইভ্যালেন্ট কত দেখো তো, সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 25/6 মাইক্রোফ্যারাডে ইন্টু ভি কত, ভি হচ্ছে তোমাদের 600 ভোল্ট, 600 ভোল্ট ইন্টু এটা হচ্ছে কত মাইক্রোফ্যারাডে না। তাহলে এটা তোমরা যেটা পাবা মাইক্রোকুলম্বে পাবা, ঠিক আছে, মাইক্রোকুলম্বে পাবা এখান থেকে। তাহলে যে 2500 মাইক্রোকুলম চার্জ। এখন কি করবা, এই চার্জটা এই রোধে এই তোমার যে ইয়াটা আছে ক্যাপাসিটরটা আছে এটার ভিতর দিয়ে গেছে, আবার ক্যাপাসিটর 2 এটার ভিতর দিয়েও কিন্তু সেম পরিমাণ চার্জ গেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে এনার্জিটা, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে এনার্জি চাই নাই ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে W ইজ ইকুয়াল W2 যদি বলি কিউ স্কোয়ার বাই 2C। কিউ আমরা অলরেডি বের করেছি, সেটা হচ্ছে 2500 ইন্টু মাইক্রোকুলম্ব হচ্ছে 10⁻⁶, এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু কুলম্ব, 2 ইন্টু এসএসসি ধারকত্ব, সেটা হচ্ছে দেখো তো কত 25 না, 25 ইন্টু 10⁻⁶ মাইক্রোফ্যারাডে, 10⁻⁶ মাইক্রোফ্যারাড। তো এখান থেকে ক্যালকুলেট করলে পাবা হচ্ছে 0.125 জুল, 0.125 জুল, ঠিক আছে। একদম লাস্ট পয়েন্ট আমরা করবো, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তীর্ণ করে। দেখো অবস্থা সম্পর্কে কিছু বলে দেন, তার মানে এটা আমরা ধরবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানি উত্তীর্ণ করতে এন্ট্রপির পরিবর্তন কত, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। তো তোমরা জানো ডেল এস এন্ট্রপির পরিবর্তন হচ্ছে MS লন T2/T1, এটা হচ্ছে তোমরা জানো পরিবর্তনশীল তাপমাত্রার জন্য। তো এম হচ্ছে 5 কেজি, এস হচ্ছে 4200, MS লন T2/T1, T2 হচ্ছে তোমাদের দেখো 100 প্লাস 273, এখানে কিন্তু কেলভিনে নিবা, ঠিক আছে। আর নিচে হচ্ছে 10 প্লাস 273, ক্যালকুলেটর বসাই দিবা, ক্যালকুলেটর বসাই দিলে এটা তোমার আসবে 5798.76 জুল পার কেলভিন। তো এখান থেকে তোমাদের যেটা 5.8 ইন্টু 10⁻³ জুল, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কুয়েটে আসা 24-25 সালের কোশ্চেনগুলো। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডে শেয়ার করবা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।